এবার শুভর সাথে মিলে ঈশা রায়ের বিরুদ্ধে চক্রান্ত করার চেষ্টা করলো। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন। ঈশা শুভকে ফোন করে বলতে থাকে যে আচ্ছা শুভ, তো তুমি আমায় একটা কথা বলো তো, যে তুমি অনি দাদাভাইয়ের অতীত জীবন সম্পর্কে সব কিছু জানো? মানে অনি দাদাভাইয়ের অতীতে ঠিক কে কে ছিল বা তার স্ত্রী সম্পর্কে সব কিছু তোমার সেই রকম কোনো কিছু ধারণা আছে? তখন শুভ বলতে থাকে যে হ্যাঁ আলবাত আছে, কারণ আমি তো ওদের রিসেপশন থেকে শুরু করে বিয়ে সকল কিছুর মধ্যে অ্যাটেন্ড করেছিলাম। আর আমি রাই বৌদিকে খুব ভালো করেই জানি, সে যথেষ্ট পরিমাণে অমায়িক একজন মানুষ ছিল। আর তার মতন মানুষ কোটি গুণে হয়, তা সত্ত্বেও যে এরকম একটা ভালো মানুষ কী করে হঠাৎ করে নিরুদ্দেশ হয়ে যেতে পারে, সেটাই তো আমার মাথা কাজ করছে না ভেবে। অন্যদিকে কথা বলা মাত্র ঈশা বলতে থাকে যে শুভদা, কেন জানি না আমার মনে হচ্ছে যে এই বিষয়ে আমি তোমাকে চাইলে হেল্প করতে পারি, কিন্তু এই বিষয়ে তোমাকে আমি হেল্প তখনই করতে পারবো যখন কিনা তুমি আমাকে একটু সাহায্য করার চেষ্টা করবে। অন্যদিকে শুভ বলতে থাকে যে তার মানে কি হেল্প চাইছ তুমি আমার কাছ থেকে, বলো তো ঈশা বৌদি। তখন ঈশা বলতে থাকে যে দেখো, তুমি যদি অনির্বাণ দাদাভাইকে সত্যিকারই নিজের বন্ধু ভেবে ওর সহযোগিতা করতে চাও, তাহলে কোনো না কোনোভাবে প্লিজ অনির্বাণ দাদাভাইয়ের অতীত জীবন সম্পর্কে, ওর ওয়াইফের অতীত সম্পর্কে সব তথ্য প্রমাণ আমার কাছে এনে যত শীঘ্রই সম্ভব তুমি পৌঁছানোর ব্যবস্থা করো। তাতে অন্তত তার যেই হোক না কেন, আমি হয়তো বা তোমাদের সেই নিখোঁজ মানুষটার কোনোভাবে খোঁজ দেওয়ার চেষ্টা করলেও করতে পারি। অন্যদিকে কথা বলা মানে শুভ বলতে থাকে যে কেন বৌদি, তোমার কি কোনো মতে সেই মানুষটার সাথে কোনো আলাপ আলোচনা হয়েছে, বা সেই মানুষটাকে কি আদৌ তুমি কোথাও দেখতে পেয়েছো, তার জন্য তুমি কথাগুলো বলছো? শোনো বৌদি, আমি তোমাকে প্রথম থেকে কথাটা বলি, যেদিন রাতে কিনা অনির্বাণ এই শহর ছেড়ে চলে যাওয়ার কথা ভেবেছিল, সেদিনই নাকি বৌদিও এই শহর থেকে চলে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছিল। সে নাকি জুপিটার নামক কোন স্কুল আছে সেই স্কুলে জয়েন করার কথা ছিল। আর সেটা বলেই যখন কিছু অসাধু গুন্ডারা এসে তাকে জিম্মি করে নিয়ে তাকে অন্য কোথাও নিয়ে ফেলে রাখে, ঠিক সেই জায়গা থেকেই নাকি বৌদি কোনোভাবে পালিয়ে যায়, এবং পালানোর পথেই নাকি তার একটা গাড়ির সাথে ধাক্কা লেগে এরকম অ্যাক্সিডেন্ট হয়, এবং সেই ঘটনাস্থলেই নাকি মরে গিয়েছে। সেই কথা নাকি গুন্ডারা বলেছে, কিন্তু এখনও পর্যন্ত আমার বন্ধু ওর ভালোবাসার টানে ও বলছে যে না, কোনো মতেই রাই বৌদি নাকি মরতে পারে না। তাহলে নিশ্চয়ই তুমি বুঝতে পারছো যে এটা এখনও পর্যন্ত গ্যারেন্টি নেই যে সে বৌদি আদৌ বেঁচে আছে না মৃত। অন্যদিকে ঈশা বলতে থাকে যে সেই সব কিছু তুমি ছাড়ো, যেহেতু এখনও পর্যন্ত তার ডেড বডি পাওয়া যায়নি, তাহলে কোনো না কোনোভাবে আমরা তাকে জীবিত অবস্থায় পেতে পারি, সেই আশাটাও কোনোভাবেই না রাখার মতনও কিছুও না। তার জন্য আমি তোমাকে বলছি যে তোমাকে আমি খুব পরেই বলবো এই জিনিসটা, কিন্তু তার সত্ত্বেও কেন জানি আমার মনে হচ্ছে যে আমাদের বাড়িতে থাকা এই অনামিকা, যে কিনা সেদিনে রান্নাগুলো করেছিল, সে এবং অনির্বাণের সাথে কোনো রকম কোনো তার যোগাযোগ তো অবশ্যই আছে। নয়তোবা তোমাকে আসলে বলবো বলবো করে বলা হয়নি। যেদিন তোমরা এই বাড়িতে এসেছিলে সেদিন অনামিকা জানলার থেকে অনির্বাণ দাদাভাইকে দেখার পর থেকে সে কিন্তু কোনোভাবেই অনির্বাণের সম্মুখীন হওয়ার ইচ্ছা প্রকাশ করেনি। তার থেকে বড় কথা, ও আরও বেশি আতঙ্কিত হয়ে গিয়েছিল। ওর যা চেহারা থেকে শুরু করে ওর এক্সপ্রেশন সম্পূর্ণরূপে বদলে গিয়েছিল। ওকে যতবার আমি বলেছি যে অনামিকা তুমি প্লিজ আমাদের সাথে চলো, আমরা তোমার সাথে পরিচয় করে দিই, তার ততবারই ও নাকচ করে দিয়েছে। তাহলে নিশ্চয়ই তুমি বুঝতে পারছো এর পেছনে কোনো না কোনোভাবে অবশ্যই কারণ আছে, কারণ ও রীতিমতো ভয় পেয়ে গিয়েছিল ওদেরকে দেখে। তারপরে যখন তোমরা চলে গেলে, তারপর আবার ও কমফোর্টেবল হয়ে গেলো। তোমাদের ভিডিওটা লাইক, কমেন্ট, শেয়ার করে সাবস্ক্রাইব করতে ভুলো না।